সবচেয়ে মানে সত্যি কথা হচ্ছে এটা আত্মহত্যা, এটা কোনো মামলা, এটা মার্ডার না। আমাদেরকে ফাঁসাইয়া ব্যবসা শুরু করছে, ব্যবসা, আর কিছু না, ব্যবসা, আর কিছু না, শুধু ব্যবসা, ব্যবসা, টাকা, টাকা, টাকা। সংসারে অশান্তি শুরু হয়েছে পেট্রোলের কারণে, কিন্তু মৃত্যুর কারণ একমাত্র সূত্র হচ্ছে পেট্রোল। যদি আমার সাথে গেম না করতো, সালমানের সাথে গেম না করতো, ইমোশনাল ব্ল্যাকমেল না করতো, তাহলে সালমান কোনোদিনও আত্মহত্যা করতো না, ইনশাআল্লাহ। আর বুকে হাত দিয়ে বলতে পারি এটা 100% সুইসাইড। এটা বলে, আমি বলি, ডাক্তার বলে, সবাই, বাংলাদেশে সবাই বলে সুইসাইড। আমি যেন দেশে আসতে পারি, মামলাটা শেষ হোক। 26 years লং টাইম। ইট ইজ আমার মৃত্যুর পর আমার রাস্তা যেন বাংলাদেশে মাটিতে যেন আমার কবরটা হয়, এটা হচ্ছে আপনার কাছে আমার অনুরোধ। আমি পাথরে ঘুমাইতে চাই না, বক্সে ঘুমাইতে চাই না। আমার মায়ের কবরটা যেন জিয়ারত করতে পারি, বাবার কবরটা জিয়ারত করতে পারি। আমাকে রাস্তাটা পরিষ্কার করে দেন। 11 নম্বর আসামি দিচ্ছে আমার, এটা কথা হইলো? রাজশাহী এবার 11 নম্বর আসামি হয় কিভাবে? আর আমাকে দাবি করছে যে অনাধিকার প্রবেশ, 18 মাস সাজা দিতে আমার। Only 18 months. I was in prison 9 months. এখন জিজ্ঞাসা করেন ফোন করে, বলবে কি জানা, রেসপিক, আমি তোকে চিনিই না, ওকে কখনো দেখেই নি, কিন্তু ওর আমার যা ফটো পিকচার আছে এগুলো যদি মিডিয়াতে ছেড়ে দিই, ও শেষ, ফিনিশ। আপনি বলছেন যে আপনি আসলেন, আসার পরে যা যা বললো সেভাবে করে আপনি বলে দিলেন, তাই তো? এখন ওই জায়গাটায় আপনি দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে আমি এটার সঙ্গে জড়িত, এইভাবে এইভাবে করেছি। আপনার কাছে মনে হলো না যে আমি অ্যাকচুয়ালি আই এম গোয়িং টু বি সামথিং বিগ? না, যখন তুমি আবেগে, বিবেকে কাজ করে না, যখন তুমি আবেগে করছি। কারণ ওনার শরীরে যে সময় পারফিউম ছিল, পারফিউমের গন্ধে আমি নেশায় অন্য মাইন্ডে চলে গেছি। অ্যাশারের ছবি তার বেডরুমে টানা, অ্যাশার আরো অনেকের ছবি আছে তার বেডরুমে টানা। তার বেডটা ছিল আপনার কি বলবো, ওই আমলে প্রায় না হলো বেডটার দাম ছিল 8 থেকে 10 লাখ টাকা। যখন আমি সংবাদ পাই যে সালমান শাহ আত্মহত্যা করছে, রেডিওর মাধ্যমে আমি কানে শুনতে পাই, তখন আমি ফরিদপুর থেকে আমি তো ঢাকা আসছি। আমি পড়াশোনা করছি ঢাকা, ওখান থেকে আমার ক্লাস 10 পর্যন্ত পড়ি। তারপর তো কেসেটা হয়ে যায়, তারপর আমরা চলে আসি। সিচুয়েশন তো এইটাই দেখা যাচ্ছে ভাই। আমরা মামলার আসামি এবং যারা যারা ইনভলভ, প্রত্যেকের ব্যাপারে আপনি ডিফেন্ড করতেছেন এবং প্রত্যেকের ক্ষেত্রে আপনি বলতেছেন যে প্রত্যেকে ইনোসেন্ট মানুষ এবং তাদেরকে এই মামলাতে ফাঁসানো হয়েছে। আমাকে যে নাম বলা হয়েছে, আমি অনেককে চিনিও না, অনেককে আমি ফোন দেখিও না। এইটা বলেন, যেহেতু ঘটনাটা আপনার, আমাকে যদি আপনি একটু মানে 5টা মিনিট খুব সময় দিয়ে আমাকে এইটা বলেন যে আপনাকে যখন লিখানো হয় কি কি বলা হয়, কেমন করে বলা হয়, ওই পরিস্থিতিটা আপনি আপনার জবাব। বাংলাদেশে আমার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, আমি কোনো মারামারি করি নাই, আমি জীবনে একটা মাসি পর্যন্ত মারিনি। আমাদের প্রথম প্রেম, সবাই আমাকে ভালোবাসতো, সেই ভালোবাসা না। আমি ওর সাথে এমন ভালোবাসা হয়ে গেছিল, আমি ওকে বিয়ে বন্ধ করতে চাইছি, ও আমাকে বিয়ে বন্ধ করতে চাইছে। আচ্ছা, তাইলে তো আমার ঘটনা মিলতেছে না ভাই। আপনি বলতেছেন যে তার সাথে আপনার রিলেশন ছিল, আবার আপনি বলতেছেন মানে আমাদের যে ভালোবাসা ছিল, যেটা আমি কোনোদিন প্রকাশ করতে পারি নাই এবং সালমানও প্রকাশ করতে পারে নাই। আমরা দুই ভাই এরকম ছিলাম, কিন্তু ও আমাদের দুজনকে নাচাইতো, কানে দড়ি দিয়া, নাকে দড়ি দিয়ে নাচাইতো। আমি একজন সালমান শাহের ভক্ত, আপনি একটা বুঝতে চেষ্টা করেন। আমি ওর মুভি দেখতাম, ও আমার মামাতো ভাই, সরি ফুয়াতো ভাই, তাই না? ও ফুয়াতো ভাই। ওর সাথে আমি যখন শুটিং হয়েছে কেমন থেকে কেমন, কন্টিনিউ আমি ওর সাথে ছিলাম। ওকে আমি শিখেছি কোন সময় কোন একটা কি ডাইট দিতে হবে, কি ভঙ্গি করতে হবে, ওকে আমি দেখাইতাম, নিজের আমি দেখাইতাম এটাই ভাবে কর, এটাই ভাবে কর, এটাই ভাবে কর। ও আমাকে ফলো করতো। ওই যে মাথায় কাপড় বাঁধা, এটা আমার দেওয়া। Really? Yes, it's me. I'm senior but I'm rich. একটা কথা আছে না, এটা আমার ডায়লগ ছিল 26 বছর আগে। সালমান খান, শাহরুখ খান, ওদের সাথে আমার কথা হয়, ওরা আমার ফেসবুকের ফ্রেন্ড। আমরা মাঝে মধ্যে আড্ডা মারি, গ্রুপ করে আমরা আড্ডা মারি। সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে যখন আবার নতুন করে মামলা উঠলো, সেই সময় যে নামটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, অ্যান্ড হি ইজ রিজভী আহমেদ। রাজ সাক্ষী ছিলেন আপনি। ভাইয়া, আপনি দেশে নেই, বিদেশে আছেন, এবং এই মামলাতে আপনাকে কেমন, যুক্তরাজ্যে, ইউকেতে আছেন, জি। তো এই মামলাতে আপনার সংযুক্তি কিভাবে ফরিদপুর থেকে ঢাকায় আসা, এবং এইটুকু বলবেন, পরে গিয়ে আমি আপনার অনেক প্রশ্ন আছে সালমান শাহকে নিয়ে, সেই জায়গাটা আসবে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সালাম নেবেন রেজব ভাই। আপনাকে পেয়ে আজকে আন্তরিকভাবে খুবই আনন্দিত এবং খুব খুশি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এখনো জীবিত আছি। আমি চাই এই কেসটা তাড়াতাড়ি দ্রুত একটা ফয়সালা হোক, যত তাড়াতাড়ি সম্ভব। আমি দেশে আসতে চাই। আমি দেশে আসি না 26 ইয়ার্স, লং টাইম। আমার মা মারা গেছেন 2022-তে, আমার বাবা মারা গেছেন লাস্ট ইয়ার 31 নভেম্বর 2026। আমার অনেক আত্মীয় স্বজন মারা গেছেন, কাউকে দেখতে পাইনি। একমাত্র এই কারণে দেশে আসার সমস্যা হবে, এটা হবে সেটা হবে, অনেক কিছু আর কি। এনিওয়ে, লাস্টে যখন পিবিআর সাথে আমার কথা হলো ফাইনাল ভিডিও কলে, তার 1 সপ্তাহ পরে সাংবাদিক সম্মেলন করে কেসটা ক্লোজ করে দিল। তারপর পরে আন্টি উনি আবার কেসটা তুলে ধরলো। উনি এগুলো মানে না, তারা যে দিল কোর্টে, কোর্টের থেকে তারপর আবার শুনানি দিল। ওইভাবে চলতেছিল। এখন আওয়ামী লীগ সরকার নেই, বিএনপি সরকার আসার সাথে সাথে এই ব্যাপারটা আবার আলোচিত হয়ে উঠছে। তো এখন আমি সংক্ষেপে বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে যা হওয়ার হয়ে গেছে সবকিছু ভুলে গিয়ে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করা উচিত। ইমনের যেন বেস্ট নসিব হয় এবং জান্নাতবাসী হয়, আমরা সবাই এই কামনা দোয়া করি। এটা একটা নাটকীয় ঘটনা। আমি সংক্ষেপে শেষ করতে চাই, বেশি সময় আপনার জি। নষ্ট করবো না। সেটা হচ্ছে যা হবার তো হয়ে গেছে, কিভাবে হয়েছে আমি কিছুই জানি না। আমি একজন সালমান শাহ ভক্ত ছিলাম এবং সালমান শাহ আমার আত্মীয়। আমার ছোট চাচা বিয়ে করছে কবিরকে, কবির সাহেবের ছোট বোন রোজিকে। তো চিত্রনায়ক সালমান শাহ মা নীলাম্বরী তাকে ধর্মের বাইরে ডেকেছিল কবিরকে। কবির ছেলে নাম হচ্ছে লালিনকে মনে হয় ছোট দেখেছি। আমি সেই লালিন সেজে তারপরে এই নাটকীয় ঘটনা চলে আমাকে দিয়ে করাইছে। আমি আত্মীয়, কিন্তু আমার সাথে ব্লাড সম্পর্ক আছে। এনিওয়ে, আচ্ছা। এখন লন্ডনেই আছে, অনেক বড় হয়ে গেছে, জব করতেছে, ভালোই আছে। ওর সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, সবকিছুই হয়। যদি প্রতি বছর এগুলো করে সেপ্টেম্বর মাস আসলেই এই জিনিসটা বাংলাদেশে আলোচিত হয়ে ওঠে এবং আমিও পর্দায় আসি। টমিরা অত্যন্ত ভালো একটা মেয়ে, খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, খুব স্বামী ভক্ত। এবং ওর ক্যারেক্টার আমি বলতে পারি, কোরআন শরীফ হাতে দিয়ে বলতে পারি, ওর ক্যারেক্টার এত ভালো ক্যারেক্টার, এরকম মেয়ে হয় না বাংলাদেশে, বর্তমানে এরকম মেয়ে হয় না। এনিওয়ে, কাম টু দা পয়েন্ট। পয়েন্টটা হচ্ছে যখন আমি সংবাদ পাই যে সালমান শাহ আত্মহত্যা করছে, রেডিওর মাধ্যমে আমি কানে শুনতে পাই, তখন আমি আপনি তখন ফরিদপুর কোথায়? থেকে ফরিদপুর থেকে আমি তো ঢাকা আসছি। আমি পড়াশোনা করছি ঢাকা, ওখান থেকে আমার ক্লাস 10 পর্যন্ত পড়ি। তারপর তো কেসেটা হয়ে যায়, তারপর লন্ডন চলে আসি। আমার চলাফেরা ছিল চলচ্চিত্র সবার সাথে, সবাই আমাকে চেনে, আমিও সবাইকে চিনি, বিকজ অফ কবির, আমার মামা। তো যাই হোক, একটু অল্পতাই শেষ করি। সেটা হচ্ছে তখন আমাকে আসতে বলে, আসার পর তার বাসায় আমি যাই, গাড়ি পাঠায় দেয়, আমি গাড়িতে যাই। আচ্ছা, টয়টা করোলা ছিল তখন, 1996-7 এর কথা। বাসায় যাওয়ার পর বসলাম, কথাবার্তা বললাম, সবকিছু তার প্ল্যানটা শুনলাম। শোনার পর আমি আবেগে আমি সবকিছু অ্যাকসেপ্ট করলাম। যে তুমি আমাকে কথা দিয়েছিলেন তোমাকে জেলখানায় যেতে হবে না, তুমি শুধু থানায় এটা বলবা, কোর্টে এটা বলবা, তারপর তুমি আমার বাসায় চলে আসবে, আমি তো লোক ব্যবসা করবো। তা বলবো ওকে, কি আন্টি নো কি প্রবলেম। আমি কি জানতে পারি উনি কি বলতে বলেছিলেন বলে আপনি আমি যে বলছেন? স্টেটমেন্টটা দিয়েছি সেই স্টেটমেন্টটাই, যে আচ্ছা। আমরা এগুলো এগুলো করছি, আমরা এগুলো খাইছি, আমরা এইভাবে করছি, ধরছি, মারছি, খাইছি, এইগুলো আর কি। উনি যা লিখে দিতে, ও কাগজ আমার সামনে ছিল, ওই কাগজে তখন ওসি এবং দারোগা সুন্দরভাবে আমাকে জামাই আদর করলো, পেনশন খাওয়াইলো, বোতল হুস্কি। সারা রাত আমরা 8টার ভিতরে ছিলাম থানাতে। সাথে বসেও আমি মদ খেয়েছি, হোয়াটএভার, আমরা ড্রিঙ্ক করছি, সিগারেট খেয়েছি। এনিওয়ে, এক পর্যায়ে কোর্টে গেলাম। কোর্টে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি যে সাক্ষী দিয়েছেন এটা কি সাক্ষী, এটা বলেন আমাকে বিস্তারিত। তারপর আমি বললাম যে হ্যাঁ, এটা আমার স্টেটমেন্ট, আমি এটা দিয়েছি। তখন বললো আচ্ছা ঠিক আছে। 5 মিনিটের ভিতরে আমাকে দারোগা ম্যাজিস্ট্রেটের রুম থেকে বের করে আমাকে গাড়িতে তুললো। গাড়িতে তোলার পরে আমি বসলাম প্রায় 4 থেকে 5 ঘন্টা। তারপর পরেই আমাকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে গেল। আমি তখন আশ্চর্য হয়ে গেলাম যে আমি কেন্দ্রীয় কারাগারে কেন যাচ্ছি, আমি বাসায় কেন যাচ্ছি, ডিওএসএস বাসায় যাবো। তখন আমি জেল সভাকে বললাম যে এই ঘটনা। বলো আচ্ছা ঠিক আছে, তুমি আগে যাও ভিতর, আমরা দেখতেছি। তার 2-3 দিন পরে সিআইডি যারা ছিল এই মামলার তদন্তকারী,
তারা সবাই আসলো, আসার পর আমার স্টেটমেন্ট নিল। তখন আমার মামা ছিল, জি আমার আপন মামা, আমার আপন এক নামে বাংলাদেশে সবাই চিনে থাকে, ঢাকা শহরে সবাই তাকে চিনে, আমি তার ভাই। এনিওয়ে, জি তারা বললো ভাইয়া কি ব্যাপার, বললাম আঙ্কেল এই ঘটনা। বলে, ঠিক আছে তুমি চিন্তা ভাবনা করো না, আমরা এটা দেখতেছি। এই কথা বলে 1 ঘন্টা ইন্টারভিউ পরে ওরা জেলখানাতে চলে গেল। তারপর আমাকে সেফ কাস্টডিতে নিয়ে গেল। সেফ কাস্টডিতে গিয়ে পাইলাম, তারপরে পাইলাম মগবাজারের মানে বড় বড় ক্যাডার যারা ছিল তাদের সাথে আমার উঠা বসা। তারা আমাকে অনেক স্নেহ করছে, ভালোবাসছে, আমার খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখছে। আমার সিগারেট পেনশন খাই, তখন আমি পেনশন দিত কার্টনে কার্টন, বাইরে থেকে খাবার আসতো। ভালোই ছিলাম আমি। 5 ওয়াক্ত নামাজ পড়ছি। আমার দাড়ি এত বড় হয়ে গেছিল 9 মাসে। হুম তবে যাই হোক, জেলখানাতে এবং খুব কষ্টের দিকে আমার একটা শুধু জিন্সের প্যান্ট একটা টি শার্ট পরা ছিল। হুম আমার বাইরে থেকে দেখা নিষেধ, ডিটেনশন দিয়ে দিল। কেউ আমার ফ্যামিলি কেউ এসে আমার সাথে যোগাযোগ করতে পারতো না। হুম তারপরে এইভাবে আমার 9টা মাস কেটে গেছে। জি তারপরে আমার বাবা, আল্লাহ ওনাকে ব্যবস্থা করুক, উনি আমাকে জামিন দেয়। তারপর বেরোয় আসি, কাকার মসজিদে যাই, ওখানে সবার সাথে দেখা করি, কথাবার্তা বলি, নামাজ কালাম পড়ি, পরে ঢাকা এয়ারপোর্টে যাই। এয়ারপোর্ট থেকে ব্রিটিশ এয়ারওয়েজ প্লেনে আমি ডাইরেক্ট হিথ্রো এয়ারপোর্টে চলে আসি। হুম এই তো আমার জীবন কাহিনী। আচ্ছা, এই যে আপনি ফরিদপুর থেকে আসলেন এবং এই কেসে এসে একজন বললেন যে আপনি এইভাবে করে কথা বলেন, এবং আপনার মনে হইলো না যে আমাকে দিয়ে একটা এত বড় একটা মার্ডার কেসের ভেতরে ঢুকাচ্ছে? আমি 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 নিজের মুখে বলতেছি যে আমি এই জিনিসগুলো করছি। বাংলাদেশে আমার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, আমি কোনো সময় মারামারি করি নাই, আমি জীবনে একটা মাসি পর্যন্ত মারিনি। জি আচ্ছা, কারণ যদি আপনার কাছে সেইটা আমার হয়, জি সরি, দেখেন, আপনার কথাটা এই জায়গাটা একটু আমাকে ব্যাখ্যা করবেন দয়া করে, যে আপনি আপনি বলছেন যে আপনি আসলেন, আসার পরে যা যা বললো সেভাবে করে আপনি বলে দিলেন, তাই তো? এখন ওই জায়গাটায় আপনি দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে আমি এটার সঙ্গে জড়িত, এইভাবে এইভাবে করেছি। আপনার কাছে মনে হলো না যে আমি অ্যাকচুয়ালি আই এম গোয়িং টু বি সামথিং বিগ? না, ওগুলো তুমি আবেগে, বিবেকে কাজ করে না, তখন তুমি আবেগে করছি। কারণ ওনার শরীরে যে সময় পারফিউম ছিল, পারফিউমের গন্ধে আমি নেশায় অন্য মাইন্ডে চলে গেছি। অ্যাশারের ছবি তার বেডরুমে টানানো, অ্যাশার আর অনেকের ছবি আছে তার বেডরুমে টানানো। তার বেডটা ছিল আপনার কি বলবো, ওই ওই আমলে প্রায় না হলো বেডটার দাম ছিল 8 থেকে 10 লাখ টাকা। তার বেডরুমটা ওনার ছিল। ওকে, এবং আমি আসতেছি সেই সেই কথা। এবং অনেকে, আমি আপনার আরেকটা ইন্টারভিউতে, সময় টিভি যে ইন্টারভিউটার কথা আমি বলছিলাম, সেটাতে সাধারণ মানুষের পার্সপেক্টিভ হচ্ছে, আপনি নিজে বলছেন যে আপনার তখন বয়স ছিল 15 বা 16, সেই সময় আপনি অত কিছু, জি 16, সেই সময় আপনি অত কিছু বুঝেন না, কিন্তু আপনি আবার বলছেন যে সেই সময় তাহলে আপনি সিগারেট খাচ্ছেন, সেই সময় আপনি অ্যালকোহল নিচ্ছেন। 16 বছর বয়সে একটা ছেলে যদি অ্যালকোহল নেয়, সিগারেট নেয়, তার মানে তো সে অনেক বেশি ম্যাচিউর, অনেক বেশি বোঝার ক্ষমতা তার আছে, এবং সে তো অ্যাকচুয়ালি বিপদগামী। কথাটা আমি বলতে বলবো, আমি বলতে বলছি, খাইতেছিল, দারোগা খাইতেছিল, কমিশনার খাইতেছিল, ওদের সঙ্গে আমি ছিলাম, কিন্তু আমি সিগারেট ছাড়া কোনো মদ পান করিনি। আমি তাবলিগ জামাত করছি 3 চিলা দিচ্ছি, বুঝছেন? ক্লাস 6 যখন পড়ি তখন আমি 3 চিলা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, কারণ কারণ প্রশ্নটা তো আসাটা স্বাভাবিক, যে যে যেহেতু আপনি, জি জি জি, ওকে। এইখানটাতে আরো একটা ক্যারেক্টার আমি দেখলাম, তিনি হচ্ছেন রুবি সুলতানা, তিনি হচ্ছেন মেয়ে ফেয়ার আমি তৈরি তাকে করেন। চিনি না, আমি তাকে চিনি না, আমি তো কোনো অ্যাপ্রিসিয়েট কখনো দেখি নাই, তার নামও শুনি নাই। এবং তার সাথে আপনার কোনো যোগাযোগ হয় নাই? না না, মেন্টাল সিক। আপনি আপনি শুরু থেকেই বলছিলেন, অফেয়ারেও আমাকে বলছিলেন যে এইটা অ্যাকচুয়ালি মার্ডার কেস না, এটা একটা সুইসাইড কেস। এইটা আপনি কেন বলেন, বা এটার লজিক কি আপনার? এটা 100% কনফার্ম। কারণ মৃত্যুর 2 দিন আগেও আমি ওর সাথে ছিলাম, সালমানের সাথে ছিলাম। ও কোথায়? কয়েকবার করার চেষ্টা করছে, তাও আমি ছিলাম। হুম? আমি জানি, আমাকে ঘটনা আমি জানি, সব ঘটনা আমি জানি। আগে এই 2 দিনের আগের ঘটনাটা একটু বলেন, কোথায়, কখন, কেমন করে কি দেখছেন, যখন বলছেন যে ওই যে হালিম, উত্তরাতে হালিম খেতে যেতাম একটা চটপুরি এলাকাতে, জি বুঝতে পারছেন? হালিম খেতে যেতাম চটপুরি এলাকাতে। তো অনেক কথা, অনেক, কিন্তু সর্বোচ্চ কথা হচ্ছে নূরকে ও প্রচন্ড ভালোবাসতো। হুম কিন্তু ওদের আবার দুষ্টমি ফাইজলামি কেমন ছিল, প্রেমিক প্রেমিকার মতো। হুম একমাত্র সামনের কারণে কিন্তু সব ঘটনা ঘটছে, একমাত্র সামনের কারণে। আসাম হচ্ছে মেন ক্রিমিনাল। এই কথা কেন বলছেন?
এই কথা বলছি এই কারণে, কারণ শোনেন, সংসার সুখের হয় রমণীর গুণে। আবার একটা কথা আছে, ভাই বড় ধন রক্তের বাঁধন যদি হয় পৃথক নারীর কারণ। দুইটা হুম, জায়গায় দুই পর্যায়ে দুই পর্দায় সংসারে অশান্তি শুরু হয়েছে এক কারণে। আমি অনেক বুঝাইছি, আমি খুব ভালোবাসতাম ব্যক্তিগতভাবে, হুম। একজন আমিও গার্লফ্রেন্ড ভালোবাসি। হিসেবে আমি ওকে খুব ভালোবাসতাম, এখনো ভালোবাসি, এখনো আমার সাথে যোগাযোগ আছে। কিন্তু আচ্ছা, আমাদের প্রথম প্রেম, সবাই সালমানকে ভালোবাসতো। সেই ভালোবাসা না। আমি ওর আচ্ছা, সাথে ওকে। এমন ভালোবাসা হয়ে গেছিল, আমি ওকে বিয়ে বন্ধ করতে চাইছি, ও আমাকে বিয়ে বন্ধ করতে চাইছে। আচ্ছা, তাইলে তো আমার ঘটনা মিলতেছে না ভাই। আপনি বলতেছেন যে তার সাথে আপনার রিলেশন ছিল, আবার আপনি বলতেছেন সঙ্গে। হ্যাঁ, বিশেষ মানে আমাদের যে একটা ভালোবাসা ছিল, যেটা আমি কোনোদিন প্রকাশ করতে পারি নাই এবং সালমানও প্রকাশ করতে পারে নাই। আমরা দুই ভাই এরকম ছিলাম, কিন্তু ও আমাদের দেখেন। দুজনকে নাচাতো, কানে কানে দড়ি দিয়া, নাকে দড়ি দিয়ে নাচাতো। আচ্ছা, আচ্ছা, ওকে, দুষ্টুমিটা বুঝতে পারছি। কিন্তু আপনি বুঝতে আপনি এই বুঝতে প্রশ্নের এই প্রশ্নের উত্তরটা আপনি আমাকে দেন। আপনি কেন বলছেন যে তিনি এই কেসটার মধ্যে জড়িত বা তার জন্য এটা হয়েছে? এটার ব্যাখ্যা কি আপনার? কারণ লাস্ট ফোন কলটা যখন আসছিল, কলটাই ছিল যখন আসার দিয়ে ভেঙে ফেললো সামনে, তারপর রুমে গিয়ে দরজা আটকে দিল। আর আবুলকে বললো আমাকে ডিস্টার্ব করিস না সকালবেলা। আমি এগুলো হুম, পরে জানতে পারছি, মিডিয়ার মাধ্যমে জানতে পারছি এই এত কাহিনী। হুম। আচ্ছা, আপনি এই যে আর আগে ২ দিন আগের প্রশ্ন আমি আপনাকে করেছিলাম যে আপনি বললেন ২ দিন আগে উনি আ ইয়ে করতে আমার গেছে। সাথে দেখা হয়েছে, আমার সাথে দেখা হয়েছে, হ্যাঁ দেখা হয়েছে, আমরা এবং একসাথে আড্ডা, একসাথে আপনি আড্ডা দিচ্ছি বলতেছিলেন আমরা। এবং আপনি বলতেছেন আপনাদের আড্ডার সময়তেও বা এই সময়টাতেও সালমানের সাথে ছোট সবসময় ছেলেরা। সবসময় সঙ্গে অর্থাৎ দিয়ে কথা বলতো, এবং সবসময় কথা বলতো মার কথা বেশি বলতো। মার কথা মার কথা বললেই ওর মাথা বাইপোলার হয়ে যেত। আমি মানে মায়ের নামই শুনতে পারতো না, কারণ ও খুব ভালোবাসতো। এটা প্রেমের বিয়ে, হোয়াট এভার। কিন্তু ভালোবাসা মানুষকে যখন গোলাপ ফুলের কাটা যখন হাতে যার লাগে, আঙ্গুলে যার লাগে, একমাত্র সে বুঝতে পারে কাটার যন্ত্রণা কতটুকু। হুম, এক ফোঁটা রক্ত হলো বের হয়। জি, একটা একটা ভাই একটা স্বপ্ন সংক্ষেপে বলি শুনেন। কথা হচ্ছে, জি। একটা মানুষ যখন হিউম্যান বলে, হিউম্যান রাইট কান্ট্রি ইউকে, তাই না? বাংলাদেশে কিন্তু হিউম্যান রাইট কান্ট্রি না। আমরা পর্দার বাইরে থাকতে চাই, কিন্তু মিডিয়া আমাদেরকে সামনে নিয়ে আসে। বাংলাদেশের এগুলো বলে আর আপনার এগুলো ওয়েস্টিং টাইম। আর আপনি পয়েন্টে পয়েন্টে আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিচ্ছি সঙ্গে আমি সঙ্গে। এইটার সঙ্গে ভাইকে কিভাবে জড়ানো হলো আপনার? আমাদের একটা পার্টি ছিল, পার্টিতে আমরা সবাই গেছিলাম। যাওয়ার পরে যে কোনো কারণে এটা লাইক এ হিউম্যান রাইট, একজন একজনকে হাত করা, চুমু দেওয়া, গালে চুমু দেওয়া, কপালে চুমু দেওয়া, কিংবা মুখে বাবা যখন মাকে, বাবা যখন মেয়েকে চুমু দেয়, আবার মেয়ে যখন বাবাকে চুমু দেয়, ওই ধরনের একটা সম্পর্ক ছিল। হুম, তখন ও লাভ দিয়ে এসে ওকে একটা খুশি মারলো, তখন বলছিল আই ওয়ান্ট টু সি ইউ, আমি তোমাকে দেখে নেব। আর কোনো প্রোগ্রাম শেষ, ওই পর্যন্ত শেষ। কেন চুমা দিল, দেখো। হুম, হুম। এবং কিন্তু এইটা নিয়ে তো কথা হচ্ছে যে ওইখানটার নাটকীয়তার ফলেই বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়ের ইনভলভমেন্টস এবং এই কেসে তাকে আসামি করা হয়েছে যে তার ইনভলভমেন্ট আছে এটার মধ্যে। একটা ওই যে মারা গেল, এটা বিচার আছে না, মিডিয়াতে আসছে না, যখন মারা গেল গুলি করে মেরে ফেললো, এটা জি। মিথ্যা কথা, সব মিথ্যে কথা বানানো। কিন্তু ভাই খুব ভালো মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করেন, খুব নিরীহ মানুষ, চুপচাপ থাকেন। উনি ওনার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, আর অন্য পলিটিক্স নিয়ে ওর কোনো সময় ব্যস্ত থাকে না। এখন দেখেন বাংলাদেশের অবস্থা কি, কয়েকশো সিনেমা হল আছে, সব শেষ। এখন আমরা দেখছি আমি আমি যদি বাংলাদেশে মুভি করতাম, তাহলে অনেক দূর আগে যেতে পারতাম, অনেক দূর, অনেক। সালমানের সাথে আমার আপনি কথা হয়, কিন্তু ইন্ডিয়াতে সালমান খান, শাহরুখ খান, ওদের সাথে আমার কথা হয়, আর আমার ফেসবুকের ফ্রেন্ড। আমরা মাঝে মধ্যে আড্ডা মারি, গ্রুপ করে আমরা আড্ডা মারি। এই যে আপনি এত বছর দেশে আসতে পারেন না ভাই, আপনার কি মনে হয় যে কোথাও আপনার ক্ষেত্রে ইনজাস্টিস করা হয়েছে? আমি 2007-এ ব্রিটিশ পাসপোর্ট পাইছি, 2007-এ। আমার ওয়াইফ জি। ব্যাংক ম্যানেজার, ব্যাংক ম্যানেজার। আমার হুম। দুই মেয়ে এক ছেলে, বড় মেয়ে ডাক্তার, বড় ছেলে পাইলট, তারপর ওটা হচ্ছে পুলিশ কমিশনার। আমার বড় ছেলে বয়স 29, তারপরটা 27, তারপরটা 11। ওকে।
আর আমার এখানে ব্যবসা আছে, গাড়ির শোরুম আছে, রেস্টুরেন্ট আছে, আর পার্সোনাল প্রপার্টি ব্যবসা আছে। Okay. এই যে আপনি দেশে আসতে পারেন না, এটাতে কি আপনার মনে হয় যে আপনাকে অকারণে জড়ানো হয়েছে না? কলিজা ফেটে যায়, আমার দেশের মাটিতে পাড়া দিই না। Okay. কিন্তু মানে এই যে আপনি জামিনে আসলেন, জামিনে এসে আপনার বিদেশে যাওয়াটা দরকার পড়লো কেন ভাইয়া? কারণ লাইফ রেঞ্জ ছিল। কারণ আমি একজন সালমান শাহের ভক্ত, আপনি এটা বুঝতে চেষ্টা করেন। আমি ওর মুভি দেখতাম, ও আমার মামাতো ভাই, সরি ফুয়াতো ভাই, তাই না? ও ফুয়াতো ভাই। ওর সাথে আমি যখন শুটিং হয়েছে কেমন থেকে কেমন, কন্টিনিউ আমি ওর সাথে ছিলাম। ওকে আমি শিখেছি কোন সময় কোন একটা কি ডান্স দিতে হবে, কি ভঙ্গি করতে হবে, ওকে আমি দেখাইতাম। আমি নিজের ছেলেকে আমি দেখাইতাম যে এটাই ভাবে কর, এটাই ভাবে কর, এটাই ভাবে কর। ও আমাকে ফলো করতো। ওই যে মাথায় কাপড় বাঁধা, এটা আমার দেওয়া। রিয়েলি? Yes, it's me. I'm senior, but I'm rich. একটা কথা আছে না, এটা আমার ডায়লগ ছিল 26 বছর আগে। এটা একমাত্র মৃত্যুর কারণ হচ্ছে, আমি এখনো বলি, আগেও বলছি, যদি আমার সাথে গেম না করতো, সালমানের সাথে গেম না করতো, ইমোশনাল ব্ল্যাকমেল না করতো, তাহলে সালমান কোনোদিনও আত্মহত্যা করতো না, ইনশাআল্লাহ। আর পক্ষে হাতে বলতে পারি ও কেন করছে আমাদের গেম। মানে আপনি বলতে চান যে তাদের সম্পর্কের কারণে পারিবারিক সংসার অশান্তি হয়েছে, সংসার অশান্তি হয়েছে। কথা একটাই, আপনি সবসময় ব্রেন ওয়াশ করতো। আমি মীরা ম্যাডামের ইন্টারভিউ দেখলাম সময় টেলিভিশন, এবং তিনিও এই কথাটা বলতেছেন যে তিনি চট্টগ্রামে চলে গিয়েছিলেন ঝগড়া করে, এবং তারপরে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারে গিয়ে সালমান শাহ থাকতো সেখানটায়, এবং ঝগড়ার কারণ ছিল অ্যাকর্ডিং টু সময় টিভির ইন্টারভিউ যে শাহনুরের সঙ্গে সালমান শাহের রিলেশন, এবং তিনি ডিরেক্ট বলেছেন যে হ্যাঁ সম্পর্ক ছিল, এবং আপনিও একই কথা বলছেন যে তাদের সম্পর্ক। বললাম না, আমার সাথে ইমনের সাথে যা গেমটা খেলছে, সংসার অশান্তি করছে, একমাত্র দেশে আইনের আওতায় আনা হোক, আমাদের সবাইকে ডাকা হোক, আমরা কোর্টে গিয়ে সব সাক্ষী দেব। কিন্তু তিনি কি প্রত্যক্ষ, আপনার মতে প্রত্যক্ষ ভাবে জড়িত, নাকি তিনি শুধুমাত্র সুসম্পর্ক বা রিলেশনশিপের কারণে এই মামলায়? ব্ল্যাকমেল, ওকে ব্ল্যাকমেল করতো। এই তুই যা, তোর বোর কাছে যা, আমার কাছে কি, এই তোর বোর কাছে যা, বউ করতো শুধু, এরকম জেরাতমেল করতো। আচ্ছা, ওকে, আচ্ছা। এবং আরেকটা জায়গায় আছে, জিজ্ঞাসা করেন ফোন করে, বলবে কি জানা, রেসপিক, আমি তোকে চিনি না, ওকে কখনো দেখেই নি, কিন্তু ওর আমার যা ফটো পিকচার আছে, এগুলো যদি আমি মিডিয়াতে ছেড়ে দিই, ও শেষ, ফিনিশ। এবং কিন্তু আমি পত্রিকার বাইরে থাকতাম সবসময় পত্রিকার বাইরে থাকতাম, মিডিয়ার বাইরে থাকতাম আমি সবসময়। ভালো ছেলে, ভেরি নাইস ম্যান, ভেরি জেন্টলম্যান, ভেরি জেন্টলম্যান। আর যদি বলছে কি হাত পা টিপতো, বডি গার্ড ছিল, তুমি তো আমাকেও বেঁধে দিতে চাইছো, আমাকেও সে বেঁধে দিতে চাইছে। বললাম না, পারফিউমের গন্ধ আমি পাগল হয়ে গেছি। আপনি যাদেরকে ভালো বলতেছেন তাদের প্রত্যেকেই এই মামলার আসামি। সব বারমাত্র। আপনি কেন বোঝেন? আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, আমি সেভাবে ম্যাজিস্ট্রেটকে স্টেটমেন্ট দিচ্ছি। আমাকে যখন কেন্দ্রীয় কারাগারে নিল, তখন আমি বুঝে ফেললাম যে সম্পূর্ণ নাটক। তখন আমি সিআইডি কে কল করলাম, জেলা সুপারের মাধ্যমে সিআইডি গ্রুপ আসলো, আসার পর আমি আঙ্কেলকে সব খুলে বললাম যে আমি এগুলো সব যা বলছি সব মিথ্যে কথা, সব বানোয়াট। এটা 100% সুইসাইড। বলে, আমি বলি, ডাক্তার বলে, সবাই বাংলাদেশি সবাই বলে সুইসাইড। আমার এক পক্ষ আছে সিলেটি, যারা L2L, লন্ডন টু লাঙ্গল থেকে সিলেটে তো অশিক্ষিত মানুষ, এদের কোনো অ্যাপ্লিকেশন নাই, পয়সা দিতে পারে না। কোনো এলাকা নিয়ে আমরা কথা না বলি, কিন্তু মানে সিচুয়েশন তো এইটাই দেখা যাচ্ছে ভাই। আমরা মামলার আসামি এবং যারা যারা ইনভলভ, প্রত্যেকের ব্যাপারে আপনি ডিফেন্ড করতেছেন, এবং প্রত্যেকের ক্ষেত্রে আপনি বলতেছেন যে প্রত্যেকে ইনোসেন্ট মানুষ এবং তাদেরকে এই মামলাতে ফাঁসানো হয়েছে। আমাকে যে নাম বলা হয়েছে, আমি অনেককে চিনিও না, অনেককে আমি দেখিও না।
এইটা বলেন, যেহেতু ঘটনাটা আপনার, আমাকে যদি আপনি একটু মানে 5টা মিনিট খুব সময় দিয়ে আমাকে এটা বলেন যে আপনাকে যখন লিখানো হয় কি কি বলা হয়, কেমন করে বলা হয়, ওই পরিস্থিতিটা আপনি আপনার জবানি যেমন যেমন এই আগের বছর তো 25-26 বছর আগের কথা, যতটুকু মনে আমার পড়ে ভাই, মেমোরি চাচ্ছে না। আমাকে একটা কাগজ দেওয়া হয়েছে, কাগজের মধ্যে বলছি আর ডিএসএস বাকি সব কিছু সাজাতে সাজানোর পর আমার সিগনেচার দিচ্ছে, বাস এই পর্যন্ত শেষ। ম্যাজিস্ট্রেট আমাকে জিজ্ঞাসা করছে এটা তোমার জবাববন্দি, বলছে যে এটা আমার জবাববন্দি, ওকে দিকে যাও। আমি গাড়িতে নিয়ে বসাইলো, পরে দেখি যে আমাকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে গেল। তখন আমার ভাই আপনাকে মুখে বলতে হয়নি? ওকে, শুধু যেটা লেখা আছে ওইটাতে ভিতরে পরে দিন আসলো, আসে কান্নাকাটি করলো, কি দেখছে, তখন বললাম ভাই এগুলো সব মিথ্যা কথা, তুই চিন্তা করবো না, সব ঠিক হয়ে যাবে। সে এখন মাল্টি মিলিয়নিয়ার ইউকে, বিজনেস পার্টনার। ওকে ভাই, আপনি আমাকে এইটা বলবেন, 7 কোটি টাকার টার্গেট, এই কথাটা আপনার মুখ থেকে আমি আরেকটা ইন্টারভিউতে শুনেছি, এটার ব্যাখ্যাটা কি ভাই? 7 কোটি টাকা মানে আপনি বলছেন যে এই মামলাতে ভাইকে জড়াইলে 7 কোটি টাকা পাওয়া যাবে। ও হ্যাঁ, এটা বলা হয়েছিল, এটা নিরাচুদের বলছিল, এটা থানাতে আমি কাগজে লেখা দেখছিলাম 7 কোটি টাকা হলে অর্ধেক আমাকে দিবে, অর্ধেক উনি দিবে। ওকে, এবং ওই সময়টায় কি মোহাম্মদ ভাইয়ের সাথে কথাবার্তা বা এরকম কোনো কিছু শুনছে কিনা, ফোন করার, টেলিফোন করা বা তাকে জড়ানো? তাইলে এই মানুষটাকে কি আপনার মানে আপনার মতে কি যে এই মানুষটাকে জড়ানোটা হলো কেমনে, কিভাবে ফরওয়ার্ড সিস্টেম? উনি তো সিচুয়েশন ছিল। টাকা 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 আর কিছু না, সর্বোচ্চ টাকা। তাকে জড়াতে বললে তার কাছ থেকে কিছু টাকা আকর্ষণ হবে। যদি তো গার্লফ্রেন্ড ছিল না এর সাথে, জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল তো তার গার্লফ্রেন্ড ছিল না, বাংলাদেশের সবাই জানে। কিন্তু বাংলাদেশে ভাই একটা কথা বলি আপনাকে, আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম, এখন কে কে হচ্ছে আমার সামনে। আমিও ভালোবাসি ভাই। ও যদি এখনো বলে আমাকে বিয়ে করবে, আমি রাজি আছি। আমাদের বন্ধুত্ব সম্পর্ক আর কি এরকম ছিল আর কি, ওর সাথে এমন একটা সম্পর্ক ছিল যে ভালোবাসতে যে বিয়ে করতে হবে তা না, কিন্তু সালমান অনেক চেষ্টা করছে ওকে পশ বাড়ানোর জন্য, কিন্তু ও সবাই দৌড়ের উপরে থাকতো, ছোঁয়া দিয়ে একটু ছোঁয়া দিত, ওই যে বেদের বেজ ওস্তার মতো ডান্স করে দেয়, কাপড় একটু উঁচা করে ছেড়ে দেয় রোজিনা। আমি এই ছবিটা 101 বার দেখছি, বুঝছেন। আমাকে আমার সিনেমা হল ছিল ফরিদপুরে, তো ওই ম্যানেজার আমাকে জিজ্ঞাসা করতো, স্যার আপনি শুধু এই যে গানটা যখন আসে তখনই আপনি হলে যা বসেন, কারণটা কি? আমার ওই যে কাপড়টা উঠে ছাইলে দেয়, দেখি দেখতে পারে কিনা, ওইটা দেখার জন্য আমি অদ্ভুত ভাই। আপনার কি এই কেসটাতে জড়ায় ব্যক্তি জীবনে কোনো প্রভাব পড়ছে মনে হয়? হ্যাঁ, অনেক প্রভাব পড়ছে, মানে আমার অনেক ক্ষতি। আমি আমার মাকে দেখি না, আমার ভাইটা মারা গেল, বাবা মারা গেল, আমার আত্মীয় স্বজন, স্কুলে বন্ধু বান্ধব, এখন কে কোথায় আছে জানি না। এই 20% বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ আছে, ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ করে আড্ডা দিই আমরা, কিন্তু আমি এই দেশে সেটেল হয়ে গেছি। এখন আমি ইন্ডিয়া পর্যন্ত যাই, আমার দুবাইতে আমার ব্যবসা আছে, সিঙ্গাপুরে ব্যবসা আছে, আমেরিকায় ব্যবসা আছে, ইটালিতে ব্যবসা আছে, মালয়েশিয়া ব্যবসা আছে, নেপালে ব্যবসা আছে, আমার 35টা কান্ট্রির সাথে আমার ব্যবসা, ওকে, 35 কান্ট্রি। এই ব্যবসাগুলোর পেছনে কি ভাইয়ের হাত আছে? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ উনি আমার গুরু না, সবকিছু আমি 50% পার্টনার। ওকে, একটা রিউমার শোনা যায়, মাফ করবেন আপনাকে আমি এভাবে জিজ্ঞেস করছি, যে সামিরা ম্যামকে নিয়ে অনেক নেতিবাচক কথা ছড়ায়, বিভিন্ন সময় বিভিন্ন জনকে বলতে শোনা যায়, অনেকের সাথেই জড়ায়, আমি নামগুলো নাই বলি, কিন্তু আপনার এই ক্ষেত্রে আপনার যেহেতু আপনার কাছ থেকে দেখেছেন, আপনার কি মনে হয়? সব মিথ্যে কথা। আমি খুব ভালো মেয়ে, ভালো বংশের, ওর বাবার একটা মান সম্মান ইজ্জত আছে। আমি তো একবার চেষ্টা করছিলাম মানানি কেস করবো নিজেদের বিরুদ্ধে, তারপর চিন্তা করলাম মাফ করে দিই, হজ করে আসতে সেটা মাফ করে দিই। কিন্তু উনি প্রতি বছর সেপ্টেম্বর মাস আসলেই যে আমাকে নিয়ে কথা বলে, আমাকে আলোচনা করে,
মৃত্যু ছেলেকে নিয়ে ব্যবসা করার দরকার আছে বলেন? এই যে একটা পাগল একটা মামা আছে, ওই যে সিলেটের, ওই যে মাথা চুল কম কি নামও বলে গেছে। এই যে ব্যবসা করে, এই যে পত্র পত্রিকা লেখালেখি হয়, ওয়েস্টিং টাইম, গভর্নমেন্ট ওয়েস্টিং টাইম। যেটা ফাইনাল দিয়ে দিচ্ছে, এটা কেন তারা মেনে নেয় না? আর এখন 30 বছর পরে কবর থেকে লাশ উঠেছে, হাড্ডি উঠেছে, এগুলো কি রে ভাই? এগুলো একটা কথা হলো? এতগুলো মানুষের হয়রানি করার দরকার আছে? এই যে পত্রিকা দেখলাম, কালকে দেখলাম কি এয়ারপোর্টে আটকাইছে, জনকে আটকাইছে, জন এইটা করছে সেটা করছে, সত্য মিথ্যা ওয়েস্টিং টাইম। মানুষ কেন টাইম নষ্ট করে? 60-70 বছরের জিন্দিগি, এগুলো করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই যে ইমনের বাবাটা মারা গেল, এখন বিশ্বাস থেকে উঠতে পারে না, মাজা ভাঙ্গা, পা ভাঙ্গা। ভাই একটা কাজ করতো আমার রেস্টুরেন্টে, আমার কোম্পানির রেস্টুরেন্টে, চিপসের পয়সা চুরি করছে, ওর সাথে সাথে রেস্টুরেন্ট থেকে বের করে দিচ্ছে। এখন সে ট্যাক্সি চালায়, 2-3টা বিয়ে করছে, কারণ ও তো গে, গে গে বিরোধী গে। ছেলেরা যে সমাজ করে এটাকে গে বলে লন্ডনে। আপনি কার কথা বলছেন? আমি ইমনের ছোট ভাই, সালমান শাহর ছোট ভাই। ও ওকে ওকে। আমি জানেন, আমি শুরু থেকেই এই কেসটা যতবার দেখেছি আমার কাছে পুরো জিনিসটা গোলমেলে লাগছে ভাই। আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে সত্যি কথা হচ্ছে এটা আত্মহত্যা, এটা কোনো মামলা, এটা মার্ডার না। আমাদেরকে ফাঁসাইয়া ব্যবসা শুরু করছে, ব্যবসা, আর কিছু না, ব্যবসা আর কিছু না, শুধু ব্যবসা ব্যবসা, টাকা টাকা টাকা। আপনার কি শুধু মনে টাকা হয় যে মোহাম্মদ ভাই টাকাটা দিয়ে দিলে হয়ে যেত, সব ঠিক হয়ে যেত? টাকা দেবে কেন? ইন কেস এটা একটা মিডিয়ার একটা ব্যবসা, লোকটাকে ফেস করে রাখছে, আমাকে ফেস করে রাখছে, আমাদেরকে যে পত্র পত্রিকা বিক্রি হচ্ছে, জনগণের বিরুদ্ধে, জনগণের ভিতরে আপনার একটা আলোড়ন সৃষ্টি করতেছে। এটা ব্যবসা আর কিছু না, টাকার খেলা। বর্তমানে এমন অবস্থা, একটা দুধ কিনা খাবে, একটা পাউন্ড নাই। ছেলে যদি কাজে যায় 2 পাউন্ড ইনকাম হয়, আর কাজে না গেলে 2 পাউন্ড ইনকাম হয় না। ট্যাক্সি চালায়, ট্যাক্সি। আজকে দেখেন আমি কোথায়, আজকে চৌধুরী কোথায়? ট্যাক্সি চালায় বাংলাদেশে, যেমন বেবি ট্যাক্সি চালায় না, এরকম ট্যাক্সি চালায়। আপনি জিনিসটা তুলে ধরেন, আপনি আমাকে প্রশ্ন করেন, আমি সংক্ষেপে আনসার দিচ্ছি। অনেস্টলি আমি এতক্ষণ ধরে যেভাবে যা যা সম্ভব, যতটুকু তথ্য গণমাধ্যমে আছে সবগুলো থেকে আমি যেটুকু আপনার কাছ থেকে পেলাম ওই একই জিনিস, যে আপনি আসলেন, কোনো কিছু না বুঝে সাইন করলেন, পরের দিন আপনি চলে গেলেন। মানে মনে হচ্ছে কি জিনিসটা স্ক্রিপ্টেড। আমি কেন্দ্রীয় কারাগার থেকে বেরোলাম সকাল, না, সন্ধ্যা 7টার সময়, 6:30-7টার সময়। পরে আমি কাকরার মসজিদে গেলাম আমার আব্বার সাথে, ওইখানে ওযু করলাম, নামাজ পড়লাম, আমি হিসাবের সাথে দেখা করলাম, যেহেতু কাকরার মসজিদে সবাই আমাকে চেনে, মুরব্বীরা। তো সবাইকে দোয়া নিলাম, দোয়া নেওয়ার পরে ওইখান থেকে আমি আমার বাসায় গেলাম, মোহাম্মদপুর। বাসায় গিয়ে শেপ টেপ করে ফ্রেশ ট্রেশ হয়ে আর সুন্দরভাবে আমি ঢাকা এয়ারপোর্টে গেলাম। এয়ারপোর্টে গিয়ে ব্রিটিশ এয়ারওয়েজে বসলাম, প্লেন ছেড়ে দিল, প্লেনে হিথ্রো চলে আসলাম। হিথ্রো আসার পরে আমি স্কটল্যান্ডে চলে আসলাম। এই তো আমি, এই যে আপনি আমার কাছে তখন 140,000 পাউন্ড ছিল ক্যাশ, 140,000 পাউন্ড। এত টাকা আপনি তখন কই পেলেন? আরে ভাই, টাকা, আপনি পুরুষ মানুষ, আপনি টাকা ইনকাম করেন না? আপনার বয়স তখন 17 বছর, আপনি এত টাকা করতে পারবেন? একটু কাম টু দ্য পয়েন্ট। আমি একটা প্লেনে চলে আসলাম, কোনো প্যাসেঞ্জার ছিল না। কত টাকা ভাড়া ছিল? ব্রিটিশ এয়ারওয়েজের কতগুলো সিট থাকে? পুরো বিডি এয়ারওয়েজে, মানে পুরো একটা বিমানে আপনি একা? আমি একা, পাসপোর্ট টিকিট ছাড়া। পাসপোর্ট, লেট মি বি ভেরি ক্লিয়ার, আপনার কাছে টিকিট নাই, আপনার কাছে পাসপোর্ট নাই, আপনি বিমানবন্দরে উঠলেন, বিমানবন্দরে গেলেন, একটা বিমানে উঠলেন, পুরো বিমান ফাঁকা শুধুমাত্র আপনাকে একা নেওয়ার জন্য, এবং আপনার কাছে কত টাকা, আমি তো সংখ্যাতে হিসাব মিলাইতে পারতেছি না, কত পাউন্ড, মানে $1,00,000 উপরে। 140,000। 1 পাউন্ডে 165 টাকা হলে আপনার ক্যালকুলেটর হিসাব করেন, আপনার ক্যালকুলেটর জায়গা হবে না। এত টাকা ওই 17 বছর বয়সে পুরো প্লেন ভাড়া করা? ভাই আমাকে জিনিসটা বোঝান, এটা জাদুকর, আলাদিনের জাদুকর ছাড়া উপায় নেই। শুনেন, আপনি পুরুষ মানুষ না, ঘাম ঘাম ঘাম, আপনি শরীরে ঘাম বের হয় না?
কষ্ট আমি করে এখন পড়াশোনা টাকার অঙ্কে করবেন, আনতেছি ভাই, আমার অঙ্ক মিলতেছে না আপনাকে আপনাদের। আপনাকে আপনি পরিশ্রম করবেন, কাজ করবেন, তারপরে আপনার বস আপনাকে পেমেন্ট করবে, তাই না? সঠিক। আপনাকে বসকে, কে পেমেন্ট করলে এত টাকা? ওটা আমার নিজের টাকা রে ভাই, আমার নিজের টাকা। 17 বছর বয়সে ভাই 1700 কোটি টাকা করতে হয়? ভাই আছে না, বড় ভাইয়া ভাইয়া, আমি এদেশে আসার পর বাড়ি কিনছি 2 সপ্তাহের ভিতরে। 2 সপ্তাহ হোটেলে, শেরাটন হোটেলে ছিলাম। বাড়ি কিনে ওই বাড়ি আমার এখনো আছে। এখন আমার লন্ডনের 7টা বাড়ি। ভাইয়া আমাকে এইটুকু ব্যাখ্যা আপনাকে দিতেই হবে, আপনি 17 বছর বয়সে পুরা সবকিছু প্লেন ভাড়া সবকিছু করে কেমনে আসলেন? সবকিছু একটা কথা বলি, আমার যত বন্ধু বান্ধব আছে ইউকে তে, হ্যাঁ, সবার হ্যাঁ। বয়স কিন্তু 65 বছরের উপরে। ইউ আর দ্য ইয়াংগেস্ট ওয়ান। বাংলাদেশে ছিল, তারা ছিল 50 বছরের উপরে। মানে আপনি বলতে চান আপনি সিনিয়র ফ্রেন্ডদের কাছ থেকে সুবিধা পাইছেন? সুবিধা পাইনি, তারা আমাকে ভালোবাসতো, তারা আমাকে গিফট করতো, গিফট গিফট। দেখেন, এই যে আপনি কিন্তু আরো একটা চরম বিতর্কের মধ্যে ফেলে দিলেন মানে পুরো ব্যাপারটাকে। আপনি 17 বছর বয়সে প্লেন পুরো ফাঁকা একা ভাড়া করে নিয়ে চলে গেলেন ইউকে তে, স্কটল্যান্ডে চলে গেলেন। তাইলে তো তার মানে হচ্ছে যে আপনি সেই আমি ঢাকা এয়ারপোর্ট থেকে আমার ট্রানজিট ছিল বিয়েতে দিল্লি, আসলেন। ঠিক আছে? জি, জি। ট্রানজিট ছিল দিল্লি, দিল্লি ট্রানজিট করে তেল নিল না কি নিল জানি না, পরে ওইখান থেকে ডাইরেক্ট ফ্লাইট হিথ্রো এয়ারপোর্ট। হিথ্রো এয়ারপোর্টে নামলাম, ইমিগ্রেশনের কাছে গেলাম, ইন্টারপ্রেটার ডাকলাম, ইন্টারপ্রেটার সিলেটি আসলো, দেখে আমাকে চিনলো, পত্রপত্রিকা আমার সঙ্গে ছিল, বলে আরে বাবা এত বাংলাদেশের হিরো, সাথে সাথে আমাকে এন্ট্রি দিয়ে দিল। পরে আমি ট্যাক্সি ভাড়া করে 7 ঘন্টা ট্যাক্সিতে করে আমি স্কটল্যান্ডে চলে আসি। ভাই এখন তো প্রশ্ন আসতেই পারে, যেই মানুষটা 17 বছর বয়সে এত পাওয়ারফুল, তাইলে তো তার অনেক কিছু করারই ক্ষমতা থাকে সেই বয়সে। না না, সে থাকে, আপনার কথা পছন্দের কথাগুলো বললাম, কথাগুলো আপনাকে বুঝতে হবে। আমার 16-17 বছর বয়স, আমি ছোটবেলা থেকে খুব ইন্টেলিজেন্ট, আমার মাথার বুদ্ধি, আমি কিন্তু চেস চ্যাম্পিয়ন কিন্তু দাবার। আমি ক্লাস 5-এ বৃত্তি পাইছি, ক্লাস 8-এ বৃত্তি পাইছি, সাহিত্য কলেজে পড়াশোনা করছি। আমার তখন আমার বন্ধু ছিল আপনার নাম ফুড মার্কেট ডেভেলপমেন্টের মালিক, ফুড মার্কেট ডেভেলপমেন্টের মালিক। ওই আমার 97-এ বাজারও একটা গাড়ির দাম ছিল প্রায় 35 থেকে 40 লাখ টাকা। বাজারের গাড়িতে আমি যাওয়া আসা করতাম। ওই সময়? আমার বাবা কিন্তু একজন আর্মি মেজর ছিলেন, আর্মি মেজর ছিলেন, রিটায়ার্ড প্রাপ্ত। ওকে, ওকে। আমরা মানে 6 ভাই পারিবারিক, এক বোন। আপনি বলতে চান পারিবারিক ভাবে আপনি সম্পত্তির অধিকারী? Yeah, that's right, yes, yes. আমাদের কয়েক হাজার বিঘা জমি আছে, আমি নিজেও জানি না। ওকে, ওকে, ওকে। লেট ইট কনক্লুড ভাইয়া। আমরা যে পর্যন্ত আপনার কাছ থেকে শুনলাম, অ্যাকর্ডিং টু ইউ আপনি বলতে চান যে 15 বছর কয়েক মাস বয়সে, মানে 16 বছর প্লাস মাইনাসে আপনাকে নিয়ে কাগজে সই করালো, তারপরে পুরো সিনারিতে আপনি জড়াই গেলেন এবং ইউ হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া যে কোত্থেকে কি হচ্ছে। সঠিক? এবং Yeah, that's right, yeah. এই যে বলছেন, এবং তারপর থেকে এতদিন এত বছর যখনই সময় এসে সালমান শাহকে সবাই স্মরণ করে, সেই সময় গিয়ে আবার এই কেসটা উঠতে থাকে, এবং পিআইবি যখন রিপোর্ট দিয়ে দিয়েছে যে এইটা অ্যাকচুয়ালি আত্মহত্যা ছিল, তারপরে গিয়েও আবার নতুন করে কেস আসছে। এখন আবার মাননীয় আদালত এটাকে নিয়ে নতুন করে রিপোর্ট দিতে বলেছে, তার একটা কেস আবার চলছে। এটা নিয়ে যদি ভাই শেষে আপনার কোনো কিছু বলার থাকে, আপনি যারা বাংলাদেশের মানুষ দেখছেন তাদের জন্য। বাংলাদেশের মানুষকে আপনি বলেন যে এই সে রাজশাহী, তাকে খুঁজে পাওয়া হয়েছে, অনেক কষ্ট করে আপনি আমাকে খুঁজে পাইছেন। Anyway, আপনি বলেন সম্পূর্ণ মিথ্যে কথা, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এইবার মামলাটা যদি শেষ হয়, বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপি কাজ করুক, যদি নিরাপদে কাজ করুক। দেওয়া হয় বাংলাদেশে লান্টু, মানে পাউন্ড, টাকা 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 দিলে কোর্টে অনেক কিছু করা যায়। আমি ইচ্ছে করলে চৌধুরীকে অনেক কিছু করতে পারি, কিন্তু আমি করবো না। কেননা কারণ সে আমার ব্লাড, সে আমার ফুফু। একটা মানুষ আপনাকে ফাঁসির আসামি বানিয়ে দিচ্ছে আর আপনি তারে কিছু করবেন না, আপনি তারে কিছু করবেন। মানুষ ভুল করতেই পারে। আমাদের লন্ডনে এমন হিউম্যান রাইট কাটে, একটা কুকুর একটা ইন্স্যুরেন্স আছে। কুকুর যে একদিন পায়খানা না করে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাই, পায়খানা কেন করলো না? কুকুরের যেটা অদম্য শ্রেণী। এই আগামী সময় যদি একটা কথা বলি, আপনি জিনিসটা ফ্লাশ করেন, আপনি আবার দরকার আমাকে আবার কল দিয়ে, সমস্যা নাই, মেসেজে যোগাযোগ রাখেন,
আমি আবার দরকার আরো ইন্টারভিউ দিব আপনাকে, কিন্তু এটা যত ঠিক তাড়াতাড়ি আছে। সম্ভব এটা তাড়াতাড়ি শেষ করে ফেলেন প্লিজ। ইনশাল্লাহ আমি আপনার আজকের ইন্টারভিউটা আমরা শেষ করব, একই সঙ্গে দর্শকদের বলবো যে আজকে রিজভী আহমেদের পুরো ইন্টারভিউটা দেখে আপনার যদি মনে হয় কোথাও যে কোনো প্রশ্ন আছে, কোনো জায়গায় আপনার মনে হচ্ছে খটকা লাগছে, কোনো নতুন কিছু জানতে চান, প্লিজ এই ভিডিও নিচে কমেন্ট করেন। ভাই কথা দিচ্ছেন যে তিনি আবার আমাদের সঙ্গে যোগ হবেন যদি তার কষ্ট করে সেটা কনফার্ম করেন যে লাশটা উঠানো হয়েছে, হাড্ডি দিয়ে তদন্ত করতেছে। আরে ভাই কে কোথায় আছে, 30টা বছর, 26 ইয়ার্স, 27, 28, 29 ইয়ার্স, কে কোথায় আছে, বেঁচে আছে, মরে গেছে, যে কে ফাঁসানো হচ্ছে, জায়গায় ফাঁসানো হচ্ছে। এই যে কথা যে বললাম আজকে আবার, এই যে এগুলো ওয়েস্টিং টাইম। বাংলাদেশ খায় দেওয়ার কোনো কাজ নাই। লন্ডন থেকে গেছে, অনেক কিছু শিখে গেছে। অতএব এটা একটা শুরু হওয়া উচিত। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব এটাকে শেষ করে দেন। মিডিয়া এমন ভাবে আসুক যেন এটা শেষ হয়ে যায়। প্রতি বছর মৃত্যুবার্ষিকী হোক, সমস্যা নাই। এই ছাত্ররা এখন তো শান্তিতে আছে, একটা বাচ্চা নিয়ে আছে, কত সময় কাটাচ্ছে, তাই না, হাসি খুশি, এবং একটা সংসার করতেছে। আমি কেন মিথ্যে কথা বলবো, আমি কেন সত্যি কথা বলবো, কেন বেনিফিটটা কি? কিন্তু মৃত্যুর কারণ একমাত্র সূত্র আমরা যদি গেমটা খেলতো, ওর মার ব্রেন ওয়াশটা করতো, তাহলে সালমান কোনদিন আত্মহত্যা করতো না। আমি তো রিজভী আহমেদ বলছি, ওই আমি তো আত্মহত্যা করি নাই। 27 boy and girls killed in বাংলাদেশ, 27 জন ছেলে মেয়ে আত্মহত্যা করছে। কোথায় মাটিটা হয়েছে? শাহজালালের মাটিটা হয়েছে। এই যে কথা হইলো, শাহজালালের সাথে চিত্রনায়ক সালমান ইমনের কি সম্পর্ক? অনেক কথা বলার আছে, আপনাকে যেটা পাইছি আরো বলবো। পলিটিক্যাল ইস্যুগুলো আমি হয়তো দিতে পারবো না, না দরকার নাই, পলিটিক্যাল আমার নিজের নিরাপত্তার জন্য দিতে পারবো না, আমি ওই ইস্যুতে শুধু থাকবো। জি না এর কথার প্রসঙ্গে বললাম আর কি। আপনি যদি একটা কথা বলবেন, এই সে রাজসাক্ষী, তাকে পাওয়া গেছে, কিভাবে ঘটনাটা হয়েছে, এইটা হলো ফ্যাক্ট ঘটনা। মনোজ কি বলছে, পিবিআই কি বলছে, ওইটাই ফাইনাল। এখন যেটা হচ্ছে সরকারকে হয়রানি করা হচ্ছে। আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ইনশাআল্লাহ খুব ভালো আছি। কিন্তু আমার কাছে একটা অনুরোধ, আমি যেন দেশে আসতে পারি, আমার মায়ের খবরটা যেন জিয়ারত করতে পারি, বাবার খবরটা জিয়ারত করতে পারি, আমাকে রাস্তাটা পরিষ্কার করে দেন। 11 নম্বর আসামি দিচ্ছে আমারে, এটা কথা হইলো? রাজসাক্ষী এবার 11 নম্বর আসামি হয় কিভাবে? আর আমাকে দাবি করছে যে অনাধিকার প্রবেশ, 18 মাস সাজা হয়েছে আমার। অনলি 18 month, I was in prison 9 months, so minus 9 months। আমি বাংলাদেশে আসলে আমাকে 9 মাস কেন্দ্রীয় কারাগারে গিয়ে হাইকোর্টে বেরোতে হবে। এটা একটা 420 কেস, অনাধিকার প্রবেশ। আপনার বাড়িতে আমি অনুমতি না নিয়ে ঢুকেছে, এইটা বলতে চাই, তাই? অনুমতি নিলাম না কিভাবে? আমার ফুপুর বাসা, দারোয়ান দরজা খুলে দিচ্ছে, লিফটার উপরে গেছি। কমিশনার বললো কি, ওই মামলাটা আগে দাও। ওটা অনধিকার প্রবেশ। ওসি বললো এই কথা, ভদ্র বললো এই কথা, বলছে সারা রাত আমরা আড্ডা দিলাম। আমি তো থানায় কারগড়াও ছিলাম না, গারদেও ছিলাম না, আমি ওসির চেয়ারে বসেছিলাম, বসে বসে ব্যস্ত খেয়েছি, ডানহিল খেয়েছি। এই ছেলে তো এই ছেলে তো একটা মাস্টার জীবনে মারা নেই, সারা জীবন থাকতো ঢাকা শহরে ক্যান্টনমেন্টে, পড়াশোনা করছে শাইন কলেজে। এই ছেলে রাস্তায় হাঁটতো, মেয়েরা পাগল হয়ে যেত। আমার চেহারা এত সুন্দর ছিল, এত ফর্সা ছিলাম। এখন তো বয়স হয়ে গেছে, দাগ টাক পড়ে গেছে, চুল টুল পেয়ে গেছে, বুঝছেন না? আমার ছোটবেলার ছবিটা দেখে, আমার চুলের স্টাইলটা দেখেন। আপনি শুধু আপনার কাছে একটা অনুরোধ ভাইয়া, আমি যেন দেশে আসতে পারি, মামলাটা শেষ হোক। 26 years is long time। আমার মৃত্যুর পর আমার রাস্তায় যেন বাংলাদেশে মাটিতে যেন আমার খবরটা হয়, এটা হচ্ছে আপনার কাছে আমার অনুরোধ। আমি পাথরে ঘুমাইতে চাই না, বক্সে ঘুমাইতে চাই না। এখানে একটা মানুষ মাটিতে গেলে 30,000 পাউন্ড লাগে, জায়গা কিনে বক্সে তারপর দাফন করতে হয়। আর বাংলাদেশে প্লেন ভাড়া লাগবে আমার 3-4 হাজার পাউন্ড। আমার রাষ্ট্র বাংলাদেশে, আমার বাবার বাসায় আমার খবরটা হয়। আমার বাড়ি ফরিদপুর ভাঙ্গা থানা। আমার নানা ছিল ওসি, দাদা ওসি ছিল, পুলিশের রক্ত। আমার বাবা ছিল একজন আর্মি মেজর।